হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আফটার 2 উইকস আমাদের ক্লাসটা রিজিউম হচ্ছে। আমাদের যে ম্যাথামেটিক্যাল ম্যাজিক যে বইটা রয়েছে সেই বই থেকে আনা যে আমাদের ইউটিউবের প্রত্যেকদিন ফ্রি ক্লাস যেটা চলছিল অঙ্কের রাত্রি 8টার সময়, সেই ক্লাসটা আমরা কিন্তু সম্পূর্ণভাবে নিয়ে চলে এসেছি। এবং এই যে পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে আমাদের কোচিং সম্পর্কিত সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে। ফি স্ট্রাকচার একটু একটু আর চেঞ্জেস হতে পারে, বাকি যা যা রয়েছে কমন রয়েছে। এই যে প্রিপারেশনটা আমরা দেবো এটা আমাদের শুধুমাত্র ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে কাজে দেবে তা নয়, ডিফেন্সের জন্য বলো, রেলওয়েজ এর জন্য বলো, বা আপকামিং যে সকল এক্সামস গুলো রয়েছে সবগুলোর জন্য কিন্তু সমানভাবে আমাদের এগুলো কিন্তু কার্যকারী হতে চলেছে। এটা আমাদের চলছে মক টেস্ট নাম্বার 7, ঠিক আছে? মক টেস্ট নাম্বার আমাদের 7 এটা চলছে। এবং আমাদের কোচিং থ্রু যারা অ্যাডমিশন করতে চাইছো তারা এই নাম্বারে আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারো। যে কোনো ধরনের প্রিপারেশন আমাদের এখানে কিন্তু করানো হয়ে থাকে, ইনক্লুডিং ডব্লিউবিসিএস, ঠিক আছে? তো ডিয়ার, প্রথম যে আমাদের প্রশ্নটা আজকে আমরা পেয়েছি সেটা হলো একটা পরিমিতির অঙ্ক, যেখানে আমাদের কি বলেছে, দুই অনুরূপ ত্রিভুজগুলির ক্ষেত্রফল 81 বর্গ সেমি এবং 225 বর্গ সেমি, তাদের সংশ্লিষ্ট উচ্চতার অনুপাত কত? যদি দুটি অনুরূপ ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া থাকে, তাদের যদি সংশ্লিষ্ট উচ্চতার অনুপাত চেয়ে থাকে, তাহলে সেটার যে রাইট অ্যান্সার হবে সেটা হলো রুট ওভার করলেই আমার সেই দুটোর বেরিয়ে আসবে। অর্থাৎ 81 কার রুট ওভার 9 অনুপাত আমার এখানে কত হচ্ছে 15 15 225। তো 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 থেকে 9, 3 5 15, অর্থাৎ 3:5 হচ্ছে আমার হ্যান্ডকার হলো রাইট অ্যান্সার। অঙ্ক দেখে ভয় পাওয়ার স্টুডেন্টস কিছু নেই, এই অঙ্কগুলোর বেসিক আমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। নট অনলি যে আমাদের বুকসের মধ্যে যে আমাদের অঙ্কের বইয়ের মধ্যে তা না, মক টেস্টের যদি যারা বইগুলো নিচ্ছ, এসএসসি বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, জিএনএমএনএ বলো, সবেতেই কিন্তু এগুলো আমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে? আর বাকি আমাদের যদি বলি, আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বুকের সম্পূর্ণ ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যারা যারা নিতে চাইছো সেখান থেকেও কিন্তু সেগুলো পারচেস করে নিতে পারবে। এবং আমাদের অনলাইন যে ব্যাচটা, নতুন ব্যাচ 1 আগস্ট থেকে শুরু হচ্ছে, মাত্র 599 টাকা। আমাদের এসএসসি জিডির একদম নিউ ব্যাচ ইনক্লুডিং হিন্দি তোমাদের কিন্তু শুরু হতে চলেছে, ঠিক আছে? এবার শুরু করছি আমাদের 2 নম্বর প্রশ্ন। কি বলেছে, একটি বর্গক্ষেত্রের অভ্যন্তরীণ এবং বাইরের বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? ঠিক আছে, কি বলেছে, একটি বর্গক্ষেত্র আছে, সরি, একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের যে অভ্যন্তরীণ, ঠিক আছে, এবং বাইরের বৃত্ত, মানে আমার এই যে এটা রয়েছে এটা একটা, আর এই যে এটা রয়েছে এটা একটা, এই যে দুটো বলেছে, এই বাইরের বৃত্ত এবং ভেতরের বৃত্তের ক্ষেত্রফলের যে অনুপাত সেটা আমার এখানে কত হবে আমার এটা বলেছে, ঠিক আছে? তো একটা জিনিস ঠান্ডা মাথায় রাখো, যদি আমি ভেতরের বৃত্তটাকে বলি, হ্যাঁ, তাহলে কথার কথা আমি যদি বলি যে প্রত্যেকটা বাহু যদি এ হয়, আমি বুঝিয়ে বলে দিচ্ছি হ্যাঁ তোমাদের, যদি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু এ হয়, তাহলে এর যে ব্যাসার্ধ হবে সেটা হবে a/2, ঠিক আছে, ব্যাসার্ধ। আর আমি বর্গক্ষেত্রের ক্ষেত্র মানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, আর মানে কত হচ্ছে a/2, তাহলে a/2 a²/4। এটা হলো ভেতরের বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার বাইরের বৃত্তের যদি বলি, এই যে কোণ আমার কর্ণটা বেরোচ্ছে, ঠিক আছে, রুট ওভার বাহু √2 বা রুট ওভার বাহু, ঠিক আছে? তাহলে আমার যদি এইটা যদি আমার পুরো অংশটা, ঠান্ডা মাথায় বুঝবে, এই যে কর্ণটা রয়েছে যেটা হলো কর্ণটা কত হচ্ছে বাহু √2, বাহু কত ধরেছিলাম a√2, ঠিক আছে? তাহলে এর যে ব্যাসার্ধটা হবে, বাইরের যে বৃত্তটা রয়েছে তার ব্যাসার্ধ কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে, তাহলে এখানে কত হবে পাই আর স্কোয়ার, মানে হচ্ছে এখানে কত হবে গুণ a² গুণ √2 এর জন্য 2, আর নিচে চলে আসবে হলো 4। দ্যাট ইজ ইট। এবার কি হচ্ছে, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো 1, দেন 1:2, মানে আমার হচ্ছে অপশন এ 1:2 হবে আমার এখানে হলো রাইট অ্যান্সার। তো এই বেসিক ফর্মুলা গুলো জেনে রাখা উচিত। শুধুমাত্র যে করে গেলাম, উত্তরগুলো করে গেলাম, পরে বুঝলাম না কিভাবে হলো না হলো, সেটাও একদম ঠিক না। কিছুটা অবশ্যই জেনে তারপরে কিন্তু প্রসিড করা উচিত, ঠিক আছে? এই অঙ্কগুলো আমাদের ম্যাথামেটিক্যাল ম্যাজিক যে বইটা রয়েছে ভরে ভরে রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কও রয়েছে, সেখান থেকে তোমরা নিতে পারো। সেটা সম্পূর্ণ আমার নিজস্ব লেখা বই, সেখান থেকে সম্পূর্ণ তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। 3 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখে নাও। বলেছে একটি ঘড়ি প্রতিদিন 15 মিনিট এগিয়ে চলে, একে দুপুর 12টায় মেলানো হয়েছে, এই ঘড়ির কাঁটা পরের দিন ভোর 4টায় কতটা দেখা যাবে?
প্রতিদিন 15 মিনিট করে এগিয়ে চলে, তাহলে একে দুপুর 12টায় ধরে নাও, আজকে দুপুর 12টার সময় এটাকে মেলানো হয়েছে, তাহলে কি বলছে প্রতিদিন মানে 24 ঘন্টায় ও কি করছে, 24 ঘন্টা দুপুর 12টায় প্রতিদিন 15 মিনিট করে এগিয়ে চলে, একে দুপুর 12টায় মেলানো হয়েছে, তাহলে পরের দিন ভোর 4টায় কটা দেখাবে? তাহলে আমার যদি আজকে পরের দিন ভোর 4টা, তার মানে আমার স্টুডেন্টস কি থাকবে, ঠান্ডা মাথায় বুঝবে, এটা তো একদম ইজি দেওয়া হয়। পরের দিন ভোর, যদি আজকের ডেটে আমি 12টা ধরি, আজকে ধরো না দুপুর 12টায় মেলালাম, তাহলে পরের দিন দুপুর 12টা 15 মিনিট বেড়ে যাবে, 12:15 হয়ে যাবে, সিম্পল। তাহলে 12:15 থেকে প্রতিদিন বলছে, তাহলে সেই দিনের মধ্যে মানে একটাই ভোর পড়ছে, মানে মাঝখানে একটাই ভোর পড়ছে, ঠিক আছে, দুপুর 12টায় মেলানো হলো, সেদিন যদি 4টা বলি, ভোর 4টা, মানে সারাদিন পেরিয়ে ভোর 4টা। এবার যদি কাউন্ট আমার 12টা থেকে হয়, এই জায়গাটা প্রতিদিন 15 মিনিট করে এগিয়ে যায়, মেলানো হয়ে যায়, 24 ঘন্টা পর পর হবে এটা, 24 ঘন্টা পর পর, 24 ঘন্টা পেরিয়ে যে পরের ভোর 4টা, তার মাঝখানে জাস্ট 15 মিনিটেরই গ্যাপ আছে, তো রাইট অ্যান্সার হবে 4টা 15। ঠিক আছে, রাইট অ্যান্সার আমার কত হবে, 4টা 15। ঠিক আছে, কেননা কি 15 মিনিট 24 ঘন্টায় এগিয়ে যায়, এটা আমার মনে হয় না এটা একদম খুব পয়েন্টে তোমাদের বলছি, সেরকম তো অ্যান্সার আমি দেখতে পাচ্ছি না, তবু আমি একবার দেখে নিচ্ছি যে সেরকম কোনো কিছু বলা আছে নাকি। দুপুর 12টা থেকে সেদিন গিয়ে রাত 12টা, মানে 12 ঘন্টা, পরের দিন ভোর 4টা, তার পরের দিন ভোর 4টা, মানে তো জাস্ট ওটা তোমার হচ্ছে 12 4 16, তাহলে যদি বলি 24 16 গুণন 15 মিনিট, তাহলে হচ্ছে 4 4 16, 4 6 24, 4 2 2 4, 3 5 15, 3 5 15, ওকে ওকে 10 মিনিট। আচ্ছা সরি, আমার এখানে একটু বলতে ভুল হয়েছে, তোমার এখানে তখন গিয়ে 4টা 10 বাজবে। এবার বুঝতে পারলাম অ্যাকর্ডিং টু অপশন, তো অপশন অনুযায়ী অ্যান্সার হবে অপশন এ। বিষয়টা কি বলেছে আমার এখানে, যে 24 ঘন্টায় ওই 15 মিনিট করে বাড়ে, তাহলে পরের দিন যখন 4টা বাজবে ভোর 4টা, তখন কতটা বাজবে? তো অ্যাকচুয়ালি অঙ্কটা কি ছিল আমার এখানে, যে এই যে 24 ঘন্টা, কিন্তু আমার তো 24 ঘন্টা পার হতেই হচ্ছে না, জাস্ট দুপুর 12টা থেকে পরের দিন ভোর 4টা অব্দি হচ্ছে 16 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় যদি 15 মিনিট বাড়ে, তাহলে 16 ঘন্টা কত বাজবে, 10 মিনিট, তাহলে কটা বাজবে, 4টা 10, অর্থাৎ অপশন এ হবে আমার অ্যান্সার হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, এই নিয়মগুলো আমাদের ঘড়ির যে অঙ্কটা রয়েছে সেখানে তোমরা কিন্তু ইজিলি পেয়ে যাবে। পরেরটাও রয়েছে আমাদের একটি অঙ্ক, যেটা আমাদের রয়েছে হলো কোণের অঙ্ক, আমাদের ত্রিভুজের অঙ্ক। ঠিক আছে, এগুলো তো রেলওয়েজ এর অঙ্কে এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলি, সমকোণী মানে হচ্ছে যার একটি কোণ সমকোণ, অর্থাৎ এই বিষয়টা এরকম আসবে, মানে একটা কোণ সমকোণ, 3 সেমি 4 সেমি 5 সেমি, মানে আমার এটা যদি 3 ধরি, এটা যদি 4 ধরি, এটা 5, ঠিক আছে, তাই হবে, কারণ এটা তাই করতে হবে, কারণ এটা অতিভুজের সমান সমানই আসবে। যদি এটি 3 সেমি বাহুর পার্শ্ব বরাবর ঘোরানো হয়, তাহলে একইভাবে গঠিত শঙ্কুর আয়তন কত হবে? ঠিক আছে, তাহলে বলছে যদি এটিকে 3 সেমি বাহুর পাশ বরাবর ঘোরানো হয়ে থাকে, ঠিক আছে, তাহলে গঠিত যে শঙ্কু, তাহলে সেই শঙ্কুর আয়তন কত হবে? মানে এই যে এরকম আছে না, এরকম ফিগারটা আছে না, এটা শঙ্কুর ইয়েটা কি হয়ে থাকে, এরকম হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমার এই অর্ধেকটা ধরে নাও আছে এখানে, তাহলে এটাকে এই দিকে রূপ, যদি আমি এইটাকে ধরে যদি এই পারে করতে পারতাম, তাহলে এই পারটাও আমার চলে আসতো। ঠিক আছে, তো যাই হোক, টোটাল আমার এখানে যদি হয়, তাহলে আমার এখানে শঙ্কুর আয়তনের সূত্র কি, শঙ্কু যেটা আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আমার এখানে হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমার এখানে 1/3 তো আছেই, পাই এর মান কত, 22/7, ঠিক আছে, ও পাই এখানে কাটেনি, পাইটা বাদ দিচ্ছি, আমি পাই রেখে দিচ্ছি, হ্যাঁ পাইটা আমি এখানে পাই রেখে দিচ্ছি। আচ্ছা, আর স্কোয়ার মানে এখানে কত, এটা 3 থাকবে, 3 স্কোয়ার মানে কত হবে, সরি আমি একটু কেটে ঠিকঠাক করে নিচ্ছি, 1/3 পাই এখানে রেখেই দিয়েছে, গুণন 3 গুণ 3, এইচ মানে হচ্ছে হাইট, মানে আমার এখানে হয়ে গেল 4, তাহলে এখানে কত হচ্ছে, 3 কেটে 3 4 12, 12 পাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, তো অপশন ডি
12 পাই বা 12 পাই হলো এটার সঠিক উত্তর। অঙ্কটা কালে কিন্তু স্টুডেন্টস জাস্ট বোঝার ছিল। হ্যাঁ, আমাদের বইয়ের মধ্যে এই ধরনের অঙ্কগুলো ভালোভাবে দেওয়াই রয়েছে, এগুলো জাস্ট বোঝার ছিল। বুঝে গেলে অঙ্কটা খুবই ইজি, না বুঝলে খুবই কঠিন অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা কি বলেছে? 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য কত হবে যা কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে অবস্থিত হবে। মানে আমি এই ধরে নাও এটা বৃত্ত, তাহলে বৃত্তে যদি ব্যাস বলি আমি, এটা হচ্ছে মাঝখান দিয়ে, এটা হলো ব্যাস। ঠিক আছে, বলি যে 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত, এটা হচ্ছে 5 সেমি আছে, একটি জ্যায়ের দৈর্ঘ্য কত হবে যা কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে, মানে এখান থেকে ধরো না 3 সেন্টিমিটার দূরে এই যে জ্যাটা আছে, ঠিক আছে, বলেছে যে সেটা কতটা কম হবে। ঠিক আছে, সেটা কতটা কম হবে। ওকে, তাহলে একটু ঠান্ডা মাথায় জিনিসটা বুঝবে। হ্যাঁ, আমার এখানে টোটাল ব্যাস কত হচ্ছে, যদি ব্যাসার্ধ 10 হয়, 5 হয়, তাহলে টোটাল ব্যাস কত হচ্ছে আমার এখানে 10। টোটাল ব্যাস হবে আমার এখানে 10। এবার যখনই আমার এদিকে 3 সেন্টিমিটার আমার এগিয়ে যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই সেটা এদিক থেকে এবং ওদিক থেকে সমানভাবেই আমার কমতে থাকবে। ঠিক আছে, সমানভাবেই আমার এখানে কমতে থাকবে। ঠিক আছে, এবার কতটা কমবে সেই আমার মানটা আমার এখানে বের করতে বলেছে। তো এই ক্ষেত্রে আমাদের যে সিম্পল হিসাবটা থাকে, আমরা যদি একটাই বের করে নিতে চাই, সেটা সূত্রটা অ্যাকচুয়ালি কি, এখানে যে আমার হিসাবটা হচ্ছে, যে আমার এখানে ব্যাসার্ধটা রয়েছে না, একটা একটা করেই বের করি, এটা 5, তাহলে আমার যে অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যে সূত্রটা রয়েছে, সেই সূত্র দিয়ে আমাদের এটা বেরোবে। 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, ঠিক আছে, কত হচ্ছে আমার এটা 25 মাইনাস 9 ইকুয়াল টু 16, এটা রুট ওভার ইকুয়াল টু হবে 4। তো এই যে এক একটা পার্ট রয়েছে, এক একটা পার্ট হবে আমার 4 করে, তাহলে এই দুটো পার্ট মিলে হবে আমার টোটাল হলো 8। তো রাইট অ্যান্সার কত হবে? এটা হলো 8 সেমি হবে, এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা করার নিয়মটাই হলো এটা। ঠিক আছে, করলে আমার যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা কিন্তু আমাদের ইজিলি বেরিয়ে আসবে। ওকে, পরবর্তী অঙ্কে গিয়ে যাবো। বইয়ের মধ্যে এগুলো অঙ্ক দেওয়াই রয়েছে, ঠিকঠাক ভাবে বইটা স্টাডি করবে, তোমরা কিন্তু ইজিলি বের করে নিতে পারবে। এবার আছে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটা হলো আমাদের একটা সুদের অঙ্ক। কি বলেছে? একজন ব্যক্তি স্টেট ব্যাংকে প্রতি বছর শুরুতে 11% সরল সুদে টানা 3 বছর ধরে একটি নির্দিষ্ট পরিমাণ জমা করে। যে 3 বছর পর তাকে ব্যাংক অ্যাকাউন্টে মোট 15,006 টাকা দিয়ে থাকে, তাহলে প্রতি বছর তিনি কত টাকা করে জমা করেছেন তা সেটা খুঁজে বের করুন। ঠিক আছে, এবার কি বলছে স্টুডেন্টস, ঠান্ডা মাথায় জিনিসটা দেখবে। হ্যাঁ, ও টোটাল টাকা দিয়েছে হচ্ছে 15,006 টাকা অ্যাকাউন্টে, 3 বছর পর ব্যাংকে 15,006 টাকা দিয়েছিল। ঠিক আছে, এবং 3 বছর ধরে ও টাকা দিয়েছে, 3 বছর ধরে সুদে ও টাকা দিয়েছে। ওকে, তারপরে তার যে সুদের যে অ্যামাউন্টটা হয়েছে, সেটা হয়েছে মানে সুদ আসলের অ্যামাউন্টটা হয়েছিল 15,006 টাকা। তাহলে প্রত্যেক বছর বছর তাকে কত টাকা করে দিতে হয়েছে। এটা কিন্তু এই সিম্পল যদি হিসেব লাগাও, সিম্পল হিসেব লাগালে কিন্তু এটা আমার হবে না। ঠিক আছে, এটাকে আমাদের কিন্তু কম্পাউন্ডিং হিসাবে, যদি ব্যাংকের হিসাব কম্পাউন্ডিং হিসাবে কিন্তু এটা আমাদের আনতে হবে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো, ধরে নিচ্ছি তাকে প্রত্যেক বছর 100 টাকা করে তাকে জমা দিতে হবে। তাহলে প্রথম বছর সুদ আসলে কত টাকা জমা যাবে? সুদ তো গেল, আসল তো গেল, এটা সুদ কত হয় 100 গুণ সুদের হার কত 11 গুণ 1/100, এটা হলো আমার হচ্ছে প্রথম বছরের সুদ। ঠিক আছে, তাহলে আমার টোটাল কত হবে? আমার এখানে হচ্ছে হলো 100 থাক, 100 100 তো রাখার দরকারই নেই, 100 তো সব জায়গাতেই কেটে যাবে। দেখেন 100 যদি ধরে নিই তো সব জায়গাতেই কেটে যাবে, আরো ইজি হবে। ঠিক আছে, 100 দিয়ে করলে স্টুডেন্টস আই থিঙ্ক 100 দিয়ে করলে কাড়াকাড়ি করলে 121, ঠিক আছে, হবে হবে হবে। তাহলে 100 কেটে গেল, কত হলো আমার এখানে 11, মানে হচ্ছে প্রথম বছর হলো 111। ঠিক আছে, দ্বিতীয় বছর তাহলে কত হবে? এটা 2 বছর হয়ে যাবে, 11 দুগুণ 22, কত হলো 122। আর তৃতীয় বছর কত হবে? 33, মানে তৃতীয় বছর হলো আমার 133। এই মোট হলো আমার কত, তোমার হলো 55, 66, 166 টাকা, সরি 366 টাকা। ঠিক আছে,
366 টাকা মোট সুদ আসল, আর বাস্তবে সুদ আসল কত ছিল? 15,006 টাকা। তাহলে বলতে পারি 15,006 টাকা মানেই হচ্ছে আমার কত? 366 টাকা। আর এই প্রত্যেক বছর কত করে জমা দিই, মানে প্রত্যেক বছর, ঠিক আছে? তাহলে তিনি প্রতি বছর কত টাকা করে জমা করেছেন তা খুঁজে বের করো। তার মানে প্রত্যেক বছর সমান হিসাবটা আমাকে বের করতে হবে, 100 হিসাবটা বের করলে হবে না, ঠিক আছে? সবার আগে 366 দিয়ে এটাকে ভাগ করে নিই, ঠিক আছে? তাহলে আমার এটা কত হলো, আর এটা 3 বার ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে করে নি, সব থেকে ইজি হবে। 3 5 15, 0 0, 3 2 6, লাস্টে তো 2 হবে আমার। তোমার হলো লাস্টে আমার 2 হবে, মানে সমান ভাবে 3 ভাগে ভাগ যাবে। আমি তো ভুলই করলাম, 3 দিয়ে তো এটা কখনোই যাবে না। 3 কেন, প্রত্যেক বছর তো 100 টাকা করে করছিল, তাই কি না? তাহলে 100 দিয়ে এটা আসবে, তোমার হলো 15,000, বেকার বেকার ভুলবো, 366 গুণন 100, প্রত্যেক বছর তো 100 করে আমি ধরেই নিয়েছিলাম, প্রত্যেক বছর সে কত টাকা করে ইচ্ছে, 100 টাকা করে ইচ্ছে। তাহলে আমার এখানে কত হচ্ছে, 3 দিয়ে কাটবো না, তাহলে আমার যে 3 5 5 তো যাবেই না, 4 যাবে, হ্যাঁ 4, আর লাস্টে 6 আর 6 আছে। তাহলে 6 দিয়ে যদি 6 যায়, তাহলে আইদার অপশন দেখলে আমার তাড়াতাড়ি বেরোবে। 6 48, 6 6 7 6 9 4 1, কারণ এখানে 6 আছে, তো এখানে একবার গেলেই 6 যাবে, তাহলে আমার কত হচ্ছে 4100 টাকা অ্যাকর্ডিং টু অপশন। তো রাইট আনসার কত হবে আমার? 4100 টাকা হবে আমার হ্যান্ডকার, হলো সঠিক উত্তর, ঠিক আছে? আমি এই জায়গাটা যে দুটো কাটাকাটি হয়ে গেছে, হ্যাঁ আমি আরেকটু এই জায়গাটা ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই জায়গাটা একটু কাটাকাটি হয়ে গেছে, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। আচ্ছা আমি একবার ক্লিয়ারই করে নিচ্ছি, সিম্পলি আছে অঙ্কটা। এই জায়গাটা আরেকবার ক্লিয়ার করেছি, যেহেতু ওইখানে একটু মানে তাড়াহুড়ো করে ফেলেছিলাম। 15,000 যে 6 টাকা আছে, সেটাই বরাবর কত 366 টাকার প্রত্যেক বছর কত জমিয়েছিলাম 100 টাকা, এইটা হলো আমার ফাইনাল অ্যান্সার হবে। এটা কাটাকাটি করলে আমার কত বেরোচ্ছিল, আমার 4100 টাকা হবে এখানকার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, 7 নম্বর প্রশ্ন দেখো। স্থির জলে একজন নাবিকের গতি ঘন্টায় 6 কিলোমিটার, স্থির জলে মানে 1 ঘন্টায় সে 6 কিলোমিটার যায়, স্রোতের গতি ঘন্টায় 2 কিলোমিটার, ঠিক আছে? তার মানে আচ্ছা, নদী এ থেকে বি বিন্দু যেতে বা বি থেকে এ বিন্দু আসতে মোট 4.5 ঘন্টা তার সময় লাগে। তার মানে 4 পূর্ণ 1 2, মানে 9 2 ঘন্টা তার হচ্ছে সময় লাগে, ঠিক আছে? এবার বলছে কি, যে যদি স্রোতের দিকে যায় তাহলে তার টোটাল কত হবে 8, স্রোতের যদি বিপরীতে যায় তাহলে তার টোটাল কত হবে, হলো 4। গতিবেগটা, এটা অনুকূলের গতিবেগ, এটা প্রতিকূলের গতিবেগ। তো অনুকূলের গতিবেগের সময় এবং প্রতিকূলের গতিবেগের সময়, ডিস্টেন্স তো একই, ডিস্টেন্সটাকে এক্স ধরে নিলাম, ডিস্টেন্সটাকে কি ধরলাম, ডিস্টেন্সটাকে এক্স ধরে নিলাম। টোটাল সময় কত লাগছে আমার, 9 2, তো 2 দিয়ে কাটলে এটা 2 হলো, এটা 4 ওভার চলে আসলো। তাহলে এখানে আমার লসাগু করলে কত হচ্ছে, এখানে করে নিচ্ছি, লসাগু করলে আমার হচ্ছে এখানে হলো 4, তার মানে এক্স 3x ইকুয়াল টু কত হচ্ছে 9, আমার এখানে থেকে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 12। তো রাইট অ্যান্সার কত হবে 12 কিলোমিটার। এটা যদি অপশন টেস্টে করতে 6 8 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে, 8 দিয়ে একটা ভাগ যাবে, 4 দিয়ে একটা ভাগ যাবে, দুটোকে যোগ করে যদি 4.5 ঘন্টা বেরিয়ে যায় তাহলে আবার অ্যান্সার বেরিয়ে যাবে। তো তোমরা সেভাবে অপশন টেস্টে যদি করতে, অপশন টেস্টও করতে পারো। বইয়ের মধ্যে আমাদের সমস্ত নিয়ম দেওয়া রয়েছে, যেটা তোমাদের সুবিধা হবে সেই মোতাবেক করবে, ঠিক আছে? আমাদের কিন্তু স্টুডেন্টস রিজনিং এবং যে বইটা আছে, সায়েন্সের বইটা, ওটা কিন্তু রিলিজ হয়ে গেছে, তো ওটা কিন্তু ভালো করে দেখে নিন। বিশ্রামের স্টপ ব্যতীত, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু স্টুডেন্টস এটা। বিশ্রামের স্টপ ব্যতীত মানে যদি স্টপ বিশ্রাম না নেয় তাহলে বাসের গতিবেগ 64 কিলোমিটার, আর বিশ্রামে যদি স্টপ সহ যদি বাসের গতি ধরা হয় তাহলে সেটা হলো 48 কিলোমিটার। প্রতি ঘন্টায় কতক্ষণ বিশ্রামের জন্য বাসটা থামে? ভেরি 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 ইম্পর্টেন্ট এটা কিন্তু অঙ্ক একটা, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা কিন্তু ঠিকঠাক ভাবে করে নেবে, অঙ্কটা কিন্তু ঠিকঠাক ভাবে বুঝবে। এই অঙ্ক করার ক্ষেত্রে যে নিয়মটা আমরা অ্যাপ্লাই করব সেটা হলো, বাসে স্টপ ব্যতীত যে গতিবেগটা সেটা আমরা কাজে লাগাবো, তার পরিপ্রেক্ষিতে সে কতটা থামছে, তাহলে সে কতটা থামছে, কত কিলোমিটার কত গতিবেগে কতটা থামছে, তাহলে আমার হচ্ছে সেটা হলো 16, ঠিক আছে? এই যে এই দুটো আছে, যেটা বাসের স্টপ ব্যতীত যে গতিবেগ আর বাসের স্টপ সহ গতিবেগ, দুটোর যে পার্থক্য সেটা কত হলো 16। কার নিরিখে হবে সেটা? 64 নিরিখে আসবে, ঠিক আছে? যদি 64 নিরিখে আসে তাহলে যে যত সময় থামবে সেটাই হবে বিশ্রামের সময়। এবার উত্তর তো স্টুডেন্টস এখানে মিনিটে দেওয়া আছে, আর এখানে দেখো ঘন্টায় দেওয়া রয়েছে, তো এটাকে একবারে মিনিটে করে নাও, একবারে লেটা চুকিয়ে যাবে। 416 64 4 15 60, মানে প্রতি ঘন্টায় মানে পার আওয়ার সে কত মিনিট করে রিল্যাক্স দিচ্ছে, সেটা হচ্ছে 15 মিনিট করে। তো রাইট অ্যান্সার হবে অপশন বি, 15 মিনিট হবে আমার হ্যান্ডকার হলো
সঠিক উত্তর। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু আপকামিং আমাদের এক্সাম গুলো হলো বা হবে বা এর আগে যে কোশ্চেন গুলো এসেছিল প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা এক্সামে রেলের এক্সামেও কিন্তু আমরা এগুলো দেখতে পেয়েছি। ঠিক আছে, তো ভালো করে কিন্তু অঙ্কগুলো অবশ্যই একবার করে দেখে নেবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের 9 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। কি বলেছে, যদি 16 জন দিনে 7 ঘন্টা করে কাজ করে 48 দিনে একটা ফসল তোলে, তাহলে 14 জন কতদিন 12 ঘন্টা করে কাজ করে ফসল তুলতে কতদিন সময় লাগবে? সিম্পল, আমাদের সময় কার্যের যে সূত্রটা রয়েছে সেই সময় কার্যের সূত্রটা আমাদের কি আছে, বইয়ের মধ্যে আমাদের দেওয়াই রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। কোচিং থ্রু এগুলো আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অনলাইন ব্যাচেও কিন্তু ক্লাসেস গুলো চলছে। তো তোমরা যে কোনো প্রয়োজনে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, তো M1 D1 T1 বাই W1, M2 D2 T2 বাই W2। প্রথমে মানুষ, দিন, সময় বাই সময়ের কাজের পরিমাণ, ওই পরেরটাও তাই। প্রথমে কতজন ছিল? 16 জন মানুষ ছিল, 7 ঘন্টা ছিল, 48 দিন ছিল। কাজের পরিমাণ দেওয়া নেই, কাজের পরিমাণ বাদ দাও, যেটা দেওয়া নেই সেটা আমাদের বাদ দিতে হবে। পরেরটাতে আমাদের কাজের লোকের পরিমাণ কত আছে? 14 জন, কত ঘন্টা আছে? 12 ঘন্টা, দিন বের করতে হবে, এক্স ধরে নাও, সিম্পল রয়েছে। তাহলে কত হচ্ছে আমাদের এখানে 4 12 এখানে হলো 48, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 7, 7 দিয়ে কাটলে 7 কেটে গেল, 16 দুগুণ 32। তাহলে এক্স বরাবর কত হচ্ছে? 32 দিন। তো রাইট অ্যান্সার কি হবে? 32 দিন হবে আমার রাইট অ্যান্সার। সূত্রটা মাথায় রেখে দাও। সূত্রটা মাথায় রেখে তোমরা কিন্তু ডেফিনেটলি এটা নোট ডাউন করে নিও, একদম ইজিলি কিন্তু অঙ্কটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, নেক্সট এবং আজকে লাস্ট কোশ্চেন তোমাদের কি রয়েছে, কি বলেছে, সরিতা 50,000 টাকা বিনিয়োগ করে একটা বুটিক শুরু করে। 6 মাস পর নিতা 80,000 টাকা বিনিয়োগ করে তার অংশীদারি হন। 1 বছর শেষে লাভ 18,000 টাকা হলে সরিতার ভাগ কি আছে? একদম অংশীদারির অঙ্ক। কি বলেছে? 50,000 টাকা বিনিয়োগ করেছে। ঠিক আছে, 50,000 টাকা সে বিনিয়োগ করছে গোটা বছরের জন্য, তো 12 মাস হয়ে গেল। আর এখানে কে আছে? 6 মাস পর নিতা 80,000 টাকা বিনিয়োগ করে। তাহলে নিতার আমার যে অনুপাত বা সমান সমান যেটাই বলো না কেন, আমি নিচেই করে নিচ্ছি, নিচে লিখলাম 80,000 টাকা নিয়ে সে 6 মাস কাজ করছে। যাই হোক, লাভের পরিমাণটা পরে, এদের আগে অনুপাত, মানে এটা হচ্ছে সরিতার অনুপাত আর এটা হলো আমাদের হচ্ছে কি নিতার অনুপাত। ঠিক আছে, কত হচ্ছে? 1 2 3 4, 1 2 3 4, এটা আমাদের বেরিয়ে গেল। আচ্ছা, 6 দুগুণ 12, 2 দিয়ে কাটলে এটা 4, তাহলে কত হচ্ছে? ইকুয়াল টু 5:4। মানে সরিতার টাকার পরিমাণ হবে 5 টাকা আর নিতার টাকার পরিমাণ হবে হচ্ছে 4 টাকা। মোট টাকা কত? 9 টাকা। 9 টাকা মানে কত আছে এখানে? 18,000 টাকা। 9 মানে যদি 18,000 হয়, তাহলে 1 মানে কত হবে? ভাগ করে দেখো, ভাগ করলে কত হচ্ছে? 9 দুগুণ 18 ইকুয়াল টু 2,000 টাকা। তাহলে 1 টাকার অনুপাত সমান সমান 2,000 টাকা বাস্তবে। এবার বলেছে সরিতার ভাগ কত? তো সরিতার ভাগ কত ছিল? 5 টাকা। তাহলে 1 টাকা মানে যদি 2 টাকা হয়, 2,000 টাকা হয়, তাহলে 5 টাকা মানে কত হবে? 10,000 টাকা। তো রাইট অ্যান্সার কি হবে আমার? 10,000। অর্থাৎ অপশন ডি হলো আমার হ্যান্ডকার হবে সঠিক উত্তর। স্টুডেন্টস, এই ধরনের ক্লাসেস গুলো তোমরা যদি মনে করো অনলাইনে আমার কাছে শিখবে, ভালোভাবে প্রত্যেকটা বিষয় শিখবে, 1 তারিখ থেকে আমাদের যে ক্লাসটা নতুন ব্যাচের শুরু হচ্ছে, এটাতে জয়েন করে তোমাদেরকে ডেফিনেটলি বলছি কিন্তু 100% তোমাদেরকে কমপ্লিট করে দেবো। এই লেভেলের অঙ্কগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে শিখতে হবে এবং এই অঙ্কগুলো তোমাদের কিন্তু ঠিকঠাক ভাবে করতেও হবে। ওকে, তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানিও। ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো এবং রেগুলার কিন্তু ক্লাসগুলো অবশ্যই করো। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানিও। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাসটা এতটাই। কালকে দেখা হচ্ছে দুপুর রাত্রি 8টার সময়। বাকি ক্লাসেস গুলোর জন্য অবশ্যই যুক্ত থাকো স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।